সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। পেট বোতলে যেটা সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেলের দাম নতুন করে নির্ধারণ করা হলো। এখানে খোলা সয়াবিন তেলে 2 টাকা কমানো হয়েছে লিটার প্রতি, যদিও বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং এই নতুন দাম আজ থেকেই কার্যকর। শান্তবাজারে আমাদের দর্শকদের এ নিয়ে বিস্তারিত জানাতে সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তানজিম শাফিন। আমরা বৃষ্টির আশায় আছি যে আল্লাহ কখন দিবে। এত গরম যে আমরা কোথাও দাঁড়াতে পারছি না। ডায়রিয়া আজকে 3 দিন ধরে, সেই স্যালাইন খাওয়াইছি বাট ঠিক হয়নি। গত পরশু রাত থেকে আমার বমি প্লাস বাথরুম। ভালো থাকবার জন্য এই সময় গরমের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে, কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যাতে নিরাপদ পানি পান করি। আমরা যেমনটি দেখছিলাম যে গরমে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ এবং তীব্র গরমে বাড়ছে জ্বর, নিউমোনিয়া সহ ডায়রিয়াও। এবং রাজধানীর আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছেন প্রায় 500 রোগী। ঢাকার বাইরেও প্রত্যেকটি হাসপাতালে শয্যার বিপরীতে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এ নিয়েও বিস্তারিত থাকছে শান্তবাজারে। তবে শুরুতেই যেতে চাই সয়াবিন তেলের নতুন দরদাম প্রসঙ্গে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 4 টাকা বাড়িয়ে 167 টাকা এবং খোলা তেল 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয় সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় আরও বলেন 5 লিটার বোতলজাত সয়াবিনে 18 টাকা বাড়িয়ে 818 টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত 7 ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয় গত 15 এপ্রিল, যার কারণে 16 এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেলের দাম 10 টাকা বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির ফলে বাজারে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। পরপরই সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বৈঠক করে নির্ধারণ করা হয় ভোজ্য তেলের নতুন দাম, যেখানে খোলা বাজারে 2 টাকা কমানো হলেও বোতলজাত তেলে লিটার প্রতি বাড়ানো হয় 4 টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটসহ নানা ঘটনা প্রবাহে আমদানি বাণিজ্যে প্রভাব পড়ে বলে সবকিছু বিবেচনা করে অনেক কিছু সামাল দিচ্ছে সরকার। তেলের দাম কমানোর সর্বোচ্চ চেষ্টা থাকলেও দাম না বাড়িয়ে বিকল্প ছিল না। প্রতিমন্ত্রী বলেন, উৎপাদক ও ব্যবসায়ীদের দিকটাও দেখতে হচ্ছে। অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। তেলের দাম নিয়ে দু এক জায়গায় যে অসঙ্গতি নেই তা নয়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে, তাই বলে সেটি দেশের সার্বিক চিত্র নয়। এসব অনিয়ম ঠেকাতে তৎপর রয়েছে সরকার। দুই একটা জায়গায় যে টান পূরণ হয় না, দেখেন কয়েকদিন আগে একটা বড় ফ্যাক্টরিতে আগুনও ধরেছে। সো বিভিন্ন জায়গায় তাদেরও আমাদের গ্যাসের সরবরাহের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আমাদের যে একেবারে আপনারা যেভাবে বলেন ওনারা কিন্তু একটা সার্ভিস দিচ্ছে এবং ওনারা সার্ভিসটা দিচ্ছে বলেই কিন্তু ভোক্তারা এই পণ্যের সরবরাহগুলি পাচ্ছে। এদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প উৎস খুঁজতে তৎপরতা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই জন্য আমরা বিকল্প বাজার যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি সার্বক্ষণিক আমাদের চিন্তা এটা আছে। তানজিম শাফিন, এখন ঢাকা। দেশে গবাদি পশুর উৎপাদন বাড়ছে। সফলতা পাওয়ায় বাণিজ্যিকভাবে পশু মোটাতাজাকরণ ব্যবসায় নামছেন নতুন খামারিরা। 1 দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। তবে জমির স্বল্পতা ও চারণভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়ানোর অগ্রাধিকার দিচ্ছে সরকার। আহাদ আহমেদের নেওয়া ছবিতে আরো জানাচ্ছেন হাসিব বিল্লাহ।
আড়িয়ালের পথ পানে আর চেয়ে থাকে না কেউ, কারণ কালের গহ্বরে হারিয়েছে গ্রামীণ বাহনেই গরুর গাড়ি। যন্ত্রের বিকাশে প্রয়োজন ফুরিয়েছে কৃষকের লাঙল, জোয়াল, মই ও হালের গরুর। কৃষি অর্থনীতির এ বাহনটি তার জৌলুস হারালেও এতটুকুও কমেনি গোমাংসের চাহিদা। তাই তো গৃহস্থের গোয়াল থেকে গরুর স্থান এখন খামারে, বাণিজ্যিক লালন পালনে। বিদেশ ফেরত শুক্কুর আলী কয়েক বছর আগে একটি গাভী নিয়ে যাত্রা শুরু করেন। এখন তার খামারে ছোট বড় মিলিয়ে 7টি গরু। এদের নিয়েই সুদিনের স্বপ্ন তার। প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3000 টাকা দুধ বিক্রি করি। 3000 টাকার মধ্যে মনে করেন আমার গরু খায় 1500 টাকা। 1500 টাকা আমার সংসার চলে যায় ইনশাআল্লাহ। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রাখে দিই। রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গরু পালন ব্যবসা। স্থাপন হচ্ছে আধুনিক খামার। এ যেমন 2 একর জায়গা নিয়ে কেরানীগঞ্জের ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রো 2016 সালে পরীক্ষামূলকভাবে 2টা গরু নিয়ে খামার শুরু করলেও এখন সেখানে 600-র বেশি গরু। বছরে লাভ হয় বিনিয়োগের 15%। এত বড় খামার করবে এরকম তার পরিকল্পনা কখনো ছিল না। 2টা গরু যখন তার বন্ধু তাকে গিফট করে তখন তার ভালো লাগে। আর তখন 2টা গরুর জন্য একটা রাখাল রাখা হয়। তখন দেখতেছে যে না মাশাআল্লাহ গরু থেকে দুধ পাচ্ছে, আবার বাচ্চা হচ্ছে। সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হলো সে বাচ্চাগুলো সে কুরবানিতে বিক্রি করতে পারবে অথবা কুরবানি সে নিজে দিতে পারবে। এই থেকে তার একটা খামারের প্রতি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে আসলে তাহলে আমি ধীরে ধীরে খামার বড় করি। দেশি গরুগুলো আকারে ছোট হয়, এদের মাংস দুধের পরিমাণ বেশ কম, তাই উন্নত জাতের গরু পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। দেশে 2 ধরনের উন্নত জাতের গরু পালন হয়, একটি হলিস্টিন ফ্রিজিয়ান, অপরটি শাহিওয়াল। প্রতিটি শাহিওয়ালের ওজন হয় 500 থেকে 600 কেজি, আর এই হলিস্টিন ফ্রিজিয়ান গরুগুলোর ওজন হয় 800 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। গবাদি পশুর দুধ এবং মাংসের উৎপাদন বাড়াতে দেশি গরুকে উন্নত জাতের বীজ দেয়া হয়। জন্ম নেয় শঙ্কর গরু, যাদের কয়েক ধাপে মোটা তাজা করা হয়। 50% ফ্রিজিয়ান যে গাভীটা আমাদের আছে এটাকে আমরা 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাচ্ছি। তখন আমাদের মধ্যে 75 গাভী চলে আসতেছে। শুধু ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2000 খামার, আর সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 10 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে দেশে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা ছিল 5,35 লাখ। গত 22-23 অর্থ বছরে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,71 লাখ। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সে হিসাবে 1 দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ টন। অর্থাৎ পশু সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই আসছে গরু থেকে। পশুপালনের অন্যতম চ্যালেঞ্জ জমি স্বল্পতা। তাই পশুর সংখ্যা সীমিত রেখেই জাত উন্নয়নের মাধ্যমে কয়েক গুণ দুধ ও মাংস উৎপাদন বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। দুধ এবং মাংসের উৎপাদন বাড়ানোর জন্য গবাদি পশুর সংখ্যা বাড়ানোর দিকে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল নয়। আমাদের কৌশল হলো 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি। এটা এত চেষ্টা, বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। খামারের বাড়তি উৎপাদন খরচের ধ্বনি মাংস ব্যবসায়ীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় 750 টাকা কেজিতে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে জোর দেন উৎপাদন খরচ কমানো এবং মাংসের পরিমাণ বৃদ্ধির উপর। ভুসি, খৈল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রিত সহ একটা সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি। আঁশজাতীয় খাবার বেশি স্বাস্থ্যসম্মত। কাঁচা ঘাস খাওয়ালে খরচও পড়ে কম। টোটাল খাবারের 70% আপনাকে এই আঁশ জাতীয় খাবার থেকে সরবরাহ করতে হবে, কমপক্ষে 70% খাবার। 1 কেজি ঘাসের দাম 4 টাকা। অন দ্য কন্ট্রারি অফ যে 1 কেজি দানাদার খাদ্যের দাম 60 থেকে 70 টাকা। জনবহুলে দেশের মানুষের খাবার উৎপাদনের প্রতিযোগিতায় গবাদি পশুর জন্য 70% ঘাস উৎপাদন করা বড় চ্যালেঞ্জ। তাই সনাতনী ঘাস চাষ না করে অধিক উৎপাদনশীল ঘাস, ভুট্টা ও সাইলেজের চাষাবাদ বাড়লে কমবে পশুর উৎপাদন খরচ। তখনই সম্ভব হবে কম দামে মাংস সরবরাহ। তবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কাটিয়ে বিক্রি নিশ্চিত করাটাও এক্ষেত্রে জরুরি বলে মনে করেন খামারি ও ভোক্তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। গবাদি পশুর কোনো অংশই ফেলনা নয়।
তাই গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। হাসিব বিল্লার আরও একটি প্রতিবেদন। প্রাণী সম্পদে ঈর্ষণীয় সাফল্য থাকলেও দেশে মাথাপিছু আমিষ গ্রহণের হার এখনও কম। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসাবে সারা দেশে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী। রাজধানীতে এই মেলা বসেছে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির অধিক উৎপাদনশীল গবাদি পশু। প্রদর্শনীতে শোভা ছড়াচ্ছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস, শৌখিন পাখি ও পোষা প্রাণী। এছাড়াও রয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ওষুধ সামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তিসহ ৩ শতাধিক স্টল। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও 2 দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রাণী সম্পদ উন্নয়নে তার সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন মাছ মাংসে স্বয়ংসম্পূর্ণ। একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। এবং যুব সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনীর, যেখানে স্থান পেয়েছে প্রায় 400টি স্টল। প্রদর্শনীর সব শেষ খবর জানতে আমরা যোগ দেব সহকর্মী আসিফ ইকবালের সাথে। যাচ্ছি তার কাছে। আসিফ, জানতে চাই যে এখন কি আয়োজন আছে এবং নতুন যেসব উদ্যোক্তারা আসছেন তারা কি বলছেন? বর্ণা, এখন এখানে এই প্রদর্শনীতে ক্যাটেল শো অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে যারা এখানে দর্শনার্থী আছেন তাদের ধারণা দেওয়ার জন্য এখানে একটা ক্যাটেল শো হচ্ছে। ক্যাটেল শোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী এবং সেই প্রাণীগুলো তাদের যারা এই খামারিরা আছেন তারা তাদের প্রাণীগুলোকে এখানে প্রদর্শন করছেন এবং এখানে যারা আগত দর্শনার্থীরা আছে তারা সেই প্রাণীগুলো দেখছে এবং প্রাণীগুলোর জাত এবং প্রাণীগুলোর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারছে। আমরা সকাল থেকেই বর্ণা এখানে আছি। আসলে এই প্রদর্শনীটার মূল উদ্দেশ্য হলো যে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং বলা যেতে পারে যে প্রাণী সম্পদ খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই কিন্তু আসলে এই প্রদর্শনীটার আয়োজন। সেই আয়োজনে আমরা সকাল থেকে দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই এখানে দর্শনার্থীদের একটা ঢল নামে। বিশেষ করে বর্ণা, আপনি জানেন এখন কিন্তু প্রচন্ড তাপপ্রবাহ চলছে রাজধানীতে। সেই তাপপ্রবাহ অতিক্রম করে সেই তাপপ্রবাহ মাঝখানেই এখানকার দর্শনার্থীরা বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে এবং আমরা দেখতে পারি বিকালে যখন তাপপ্রবাহটা একটু কমেছে তখন কিন্তু দর্শনার্থীদের সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ে। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক যে আধুনিক জাতগুলো আছে সেই জাতগুলোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি এবং আরো ভালো মানের খাবার এবং মানে বলতে গেলে যে গবাদি পশু পালনের যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। আর এখানে গবাদি পশুর পাশাপাশি আমরা পোষা প্রাণীরও একটা স্টল করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পোষা প্রাণী যারা শৌখিন
খামারিরা আছেন তারা সেই পোষা প্রাণীগুলো এখানে স্টলে উঠিয়েছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে শিশু থেকে শুরু করে সব বয়সী লোকজনের কিন্তু সেইখানে একটা আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। আর এখানকার যারা অংশগ্রহণকারী তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে তারা এই যে নতুন জাতগুলো আছে এবং এই নতুন প্রযুক্তিগুলো আছে এগুলো সম্পর্কে আসলে তারা এখানে যারা দর্শনার্থী তাদেরকে একটা ধারণা দিতে চান, যাতে করে তারা এই নতুন যারা খামারিরা এই ইয়েতে আসতে চাচ্ছেন, এই উদ্যোগগুলো গ্রহণ করতে চাচ্ছেন, তারা যেন এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি করে জানে। আর এখানে আয়োজক যারা আছেন তারা বলছেন যে প্রাণী সম্পদ খাতের যে উদ্যোক্তা সৃষ্টি এটাই হলো আসলে তাদের মূল লক্ষ্য এই আয়োজনটার। কারণ তারা বলছেন যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আসলে প্রাণী সম্পদের উৎপাদন সেটা বৃদ্ধি পাবে এবং প্রাণী সম্পদ উৎপাদন বৃদ্ধি পেলে যে আমাদের যে জনগণ আছে তারা সঠিক প্রাণীজ আমিষ থেকে যে তারা বঞ্চিত, সেই প্রাণীজ আমিষের যে অভাবটা সেটা পূরণ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বন্যা, প্রাণী সম্পদ প্রদর্শনীর সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলেন আসিফ ইকবাল। চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এতে বাড়ছে পানিবাহিত রোগ। রাজধানীর আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছেন প্রায় 500 রোগী। চিকিৎসকরা বলছেন চলমান তাপদাহ অব্যাহত থাকলে অস্বাভাবিক হারে বাড়তে পারে পানিবাহিত রোগীর সংখ্যা। ফরহাদ বিন নুরের প্রতিবেদন। উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, শরীর থেকে ঝরছে অনবরত ঘাম। তাই এই গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সব শ্রেণী পেশার মানুষের নাকাল অবস্থা এই দাবদাহে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট চোখে পড়ার মতো। গরমের তাপমাত্রা বেশি, গাড়ি চালাইতে কষ্ট, ঠিক আছে, তবুও চালাইতে হবে, উপায় নাই তো, বুঝলেন না, কর্ম তো করতে হবে, খাইতে হবে। গরমে একটু কষ্ট তো হয়, তারপরে তো পেটের দায়ে চালার লাগে রিক্সা। দেখুন এত গরম যে আমরা কোথাও দাঁড়াতে পারছি না। এখানে হালকা একটু ছায়া আছে, এখানে এসে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, একটু জীবন যায় যায় অবস্থা। অতিরিক্ত গরমে বাড়ে পানির চাহিদা, তবে সেই পানি কিংবা অন্য যে কোনো খাবারই যখন অনিরাপদ তখন ডায়রিয়া অনিবার্য। টানা দাবদাহে প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক ক্ষুদ্রাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে প্রতিদিন প্রায় 500 মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। বাচ্চা ডায়রিয়া জ্বর ছিল, এখন ডায়রিয়া আজকে 3 দিন ধরে, এই জন্য আজকে এনে ভর্তি করছি। বাসায় স্যালাইন খাওয়াইছি, বাট ঠিক হয় নাই। গাড়ি চালাই তো রিক্সা, পরে সারাদিন চালানোর পর রাত্রে তেকিয়া পেটে গেলে গুড়লায় আর গুড় গুড় করে ডাকে। গত পরশু রাত থেকে আমার বমি প্লাস বাথরুম, বমিটা হয়েছে, এখনো বাথরুমটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাকি। আইসিডিডিআরবি বলছে গতবারের চেয়ে এবার এখনো রোগীর সংখ্যা কম, তবে চলমান দাবদাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা বাড়তে পারে অস্বাভাবিক হারে। তাই নিরাপদ খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ এই চিকিৎসকের। পানিটা যদি আমাদের নিরাপদ না হয়ে থাকে তাহলে আমাদের এই যে পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলো বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তো আমাদেরকে এখানে আসলে আমাদের করণীয় যে আমরা এই সময় পানি পান করব, পর্যাপ্ত পানি পান করতে হবে। আমাদের ভালো থাকবার জন্য এই সময় গরমের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে, কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যাতে নিরাপদ পানি পান করি। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সারা দেশে প্রচণ্ড তাপদাহে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বাড়ছে হিটস্ট্রোক। দেশের সব হাসপাতালেই শয্যার বিপরীতে দ্বিগুণের বেশি রোগী ভর্তি আছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এই অবস্থায় শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন সাবিত সরওয়ারের প্রতিবেদনে। সকালের সূর্য মধ্য গগনে উঁকি দিতেই তীব্র তেজে তেতে ওঠে মাটি। চারিদিকে খা খা রোদ্দুর, প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। বরাবরের মতোই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। এতে বিপাকে দিনমজুর, রিকশাওয়ালা ও ঠেলাওয়ালা সহ শ্রমজীবী মানুষ। একদিকে তাদের কমছে রোজগার, অন্যদিকে বাড়ছে অসুখের খরচ।
ছাতা দিয়েও কাজ হয় না, মাথায় ক্যাপ দিছি, মাস্ক পরছি। বাড়ির বউ ছোলা আছে, বিবি বাচ্চা আছে, এই জন্য করে মানে কষ্ট পরিশ্রম করা লাগছে। গরম বসে গেছে, কালকে না পরিশ্রম করলাম চিনাই, আমরা বৃষ্টির আশায় আছি যে আল্লাহ কখন দিবে। অসহনীয় গরমে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বাড়ছে হিট স্ট্রোক। চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে আবহাওয়াজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। স্বাভাবিক সময়ের চেয়ে কোথাও কোথাও কয়েকগুণ বাড়তি রোগীর কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। কোথাও কোথাও চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও সামর্থ্যের সবটুকু দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও সেবা নিয়ে আছে স্বজনদের মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চার জ্বর, কাশ, বুকে ব্যথা, পেটে ব্যথা, এক সাইডে 2জন 3জন এরকম আছে। অনেক গরম, বারিন্দা রাখছে, সিট দেয় নাই। গরমে বাচ্চা আরো অসুস্থ বেশি হয়ে পড়তেছে। নিউমোনিয়া এবং ডায়রিয়া এই দুইটা রোগী বেশি। ঔষধ এবং খাবার, স্যালাইন এগুলার পর্যাপ্ত সরবরাহ আছে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় চলমান তাপদাহ সপ্তাহ অতিক্রম করতে পারে বলে সতর্কবার্তা আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গা জেলা এবং আশেপাশের যে সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা আরো অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় পরিবারের শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একজন জন্ডিস আক্রান্ত রোগী যদি সেই একই গ্লাসে সে আখের রসটা খাচ্ছে, সেটা কিন্তু তার মাধ্যমে কিন্তু সংক্রমিত হয়ে যাচ্ছে। স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে চটপটি, ফুচকা, ওগুলোর মধ্যে যে তেঁতুলের পানি দেয়, ওগুলোর মধ্যে পরীক্ষাগুলো আমরা একটা স্টাডি করতেছি। খুললে হয়তো এর ভিতরে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ হেপাটাইটিস এর জীবাণু বা টাইফয়েডের জীবাণু মিলতেছে। পানিকে ফুটায় জীবাণুমুক্ত করে ঠান্ডা করে তারপর নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন খাওয়াতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 130 শয্যার বিপরীতে ভর্তি আছে 280 জন। প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায় 100 রোগী। একইভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে 120 শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 250 রোগী। এর মধ্যে বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত। সাবিত সারওয়ার, এখন। তীব্র তাপদাহে চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। এতে প্রয়োজন ছাড়া স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। এই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক জানাবেন যে জেলায় তাপদাহের সবশেষ পরিস্থিতিকে, আজকের তাপমাত্রা কত ছিল, হিট অ্যালার্টে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে নগরবাসীর প্রতি? শাফিন, আজকে চুয়াডাঙ্গায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু তীব্র তাপদাহ আসলে বয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু আজকে বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে জেলায়। অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকাল থেকে আসলে মাইকিং করা হচ্ছে, জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু আসলে বাসার বাইরে বের না হতে আসলে পরামর্শ দেওয়া হচ্ছে জেলা প্রশাসক। আমার সাথে বিকালে জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সাথে কথা হয়েছিল। জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা আমাকে যেমনটি বলেছে, আমাকে বলছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীদের খাবার, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে আসলে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এই আরেকটা বিষয় শাপিন, এই তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে জেলায়, সেখানে কিন্তু প্রতিদিন আসলে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে। এছাড়া হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে গত সপ্তাহ থেকে। আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই, তাপমাত্রা আরও বাড়বে। অর্থাৎ 42 ডিগ্রি 43 ডিগ্রি ঘরের তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহে চলে আসতে পারে। তো শাফিন, তাপমাত্রা নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শাফিন। সহকর্মী অনেক চক্রবর্তী জানাচ্ছিলেন চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাড়তি তাপমাত্রার কারণে। এই বিষয়ে সবশেষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড পরিমাণ বৃষ্টির পেছনে দায়ী করা হচ্ছে কৃত্রিম বৃষ্টিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দেশটি। আকস্মিক বৃষ্টি ও বন্যায় বাতিল হয়েছে 1200-র বেশি ফ্লাইট। তবে 2 দিন পর খুলে দেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের 1 ও 3 নম্বর টার্মিনাল। নাফি আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। মরুদ্দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয় না বললেই চলে। পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় ধরে থাকে উত্তপ্ত ও শুষ্ক। এবার সেই দেশেই হলো রেকর্ড পরিমাণ বৃষ্টি। 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিরল বন্যার কবলে আমিরাতবাসী। রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর, শপিং মল, এমনকি বাসাবাড়ি তলিয়ে গেছে পানিতে। ফেরারি ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি গাড়ি ভাসছে পানির স্রোতে।
বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা সবচেয়ে করুণ। রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশপথ কিংবা পার্কিং সবই পানির নিচে। বাতিল করা হয়েছে 1200-র বেশি ফ্লাইট। যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দুদিন পর খুলে দেওয়া হয়েছে টার্মিনাল 1 ও 3। কার্যক্রম শুরু করেছে দুটি প্রধান অপারেটর, এমিরেটস ও ফ্লাই দুবাই। মরুর দেশে রেকর্ড বৃষ্টির জন্য ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। আকাশে ভেসে থাকা মেঘের ছোট কণাকে ঘনীভূত করে বৃষ্টি তৈরির জন্য ব্যবহার করা হয় ড্রাই আইস বা সিলভার আয়োডাইড, যা মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় বিমানের সাহায্যে। এতে জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে তৈরি হয় কৃত্রিম বৃষ্টি। পানির ঘাটতি মেটাতে কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করে আসছে দেশটি। This particular storm seems to be a result of these kind of mesoscale, which is kind of an intermediate size storm system that moved through the area. And with climate change, what we see a lot is that you expect increased intensity of storms like this, of heavy rainfall. তবে দুবাই কর্তৃপক্ষের দাবি, বছরের এই সময়টাতে কখনোই ক্লাউড সিডিং করা হয় না। ভারী বৃষ্টির জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। সম্প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ممكن لأن أكيد التغير المناخي له تأثير إن كان مباشر أو غير مباشر، بس عشان ننوه الحدث صار في شهر أبريل. ভারী বৃষ্টি ও বন্যার জন্য কখনোই প্রস্তুত ছিল না মরুর এই দেশ। তাই বন্যা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে শহর কর্তৃপক্ষ। দুবাইয়ে ব্যাপক আকারে নগরায়ন হলেও পানি নিষ্কাশন ব্যবস্থা এমন বৃষ্টিপাত সহ্য করতে সক্ষম নয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সান্ধ্যবাজারে সময় হলো বিরতির। কিছুক্ষণ পরে ফিরে আসছি, সঙ্গী থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের IMF ও বিশ্ব ব্যাংকের 2024-এর বসন্তকালীন আলোচনার আজ চতুর্থ দিন। সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা যাচ্ছিদার কাছে। সেলিয়া, কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং নতুন কি কি সিদ্ধান্ত এসেছে জানতে চাই। কিছুক্ষণ আগে কিন্তু IMF এর যে প্রধান তিনি কিন্তু ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন এবং আজকে যে ব্রিফ সে ব্রিফের মূলত পয়েন্ট ছিল গ্লোবাল এজেন্ডা, পলিসি এজেন্ডাগুলো কি হবে। সেক্ষেত্রে কিন্তু তিনি কিছু বিষয় জানিয়েছেন। দেশগুলো তাদের যে ফিসক্যাল পলিসি অর্থাৎ বাৎসরিক যে পরিকল্পনা, রাজস্ব যে পরিকল্পনা, সেটির ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে আছে অনেক দেশ। বেশিরভাগ দেশই কিন্তু পিছিয়ে থাকার কারণে তারা বলছেন যে মূল্যস্ফীতি বাড়ার অন্যতম একটি কারণ এতে প্রতিটি রাজস্ব নীতি এবং রাজস্ব পরিকল্পনা যদি সময় মতো বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু খরচ বেড়ে যায়, যা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলে। যদি এভাবে চলতে থাকে তিনি কিন্তু বলেছেন হয়তো সামনের দিকে এই মূল্যস্ফীতি বাড়া এবং সুদের হারের যে চাপ সেটি কিন্তু বাড়তে থাকবে। এছাড়া অন্য একটি বিষয় তারা বলেছেন যে যুদ্ধ বিধ্বস্ত যে পরিস্থিতি, একটি প্রশ্ন এসেছিল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা বিশ্বের জন্য সেটি আসলে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটি অর্জনে কতটা সহায়ক এবং কতটা চ্যালেঞ্জের হবে। তখন কিন্তু তিনি একটি বিষয় জানিয়েছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের জন্য এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়া দরকার। এছাড়া দুর্নীতি নিয়ে তিনি বলেছেন অনেক দেশে এই দুর্নীতির কারণে দুর্নীতি অনেকটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে এবং সেই দেশগুলোতে দেখা যাচ্ছে যে বিনিয়োগের এক ধরনের ঘাটতি শুরু হয়েছে এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগও কিন্তু তারা টানতে পারছেন না। সেক্ষেত্রে এই যে দুর্নীতির বিষয়টি যে সরকাররা গুলো রয়েছে তারা এই বিষয়গুলোতে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যদিও অন্তত সামনের কয়েক বছরে আমরা মূল্যস্ফীতির খড়গ যেটি আছে সেটি থেকে বিশ্বকে বাঁচাতে চাই। এছাড়া তিনি কিছু বিষয় বলেছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনি যখন কোনো রাষ্ট্র যখন তাদের ফিসক্যাল পলিসি করে সেক্ষেত্রে যদি কোনো কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয় সেটি কিন্তু এখনই করার সময়। এই পর্যায়ে কিন্তু তারা বলছেন সেখানে ডিজিটালাইজেশনকে যেমন প্রাধান্য দিতে হবে, একই সাথে মানব উন্নয়ন অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের পেছনেও কিন্তু ব্যয় করার এটি সময়। এবং সেই জায়গাটিতে একটি বিষয় তারা বলছেন যে সর্বস্তরে যে রাজস্ব নীতিগুলো রয়েছে সেগুলোকে জবাবদিহিতার আওতায় যেন আনা হয় যদি এই ফিসক্যাল পলিসিগুলো, এই রাজস্ব নীতি এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজন হয়। এছাড়া তিনি বলেছেন অনেক দেশেই কিন্তু তাদের আয় ব্যয়ের সাথে
যে ব্যয় রাষ্ট্রীয় যে ব্যয়টি রয়েছে এবং যে ঋণ রয়েছে সেটির সাথে অনেকটা সমন্বয় নয়। সেক্ষেত্রে হচ্ছে তারা আশা করছেন এই রাষ্ট্রগুলো তাদের যে ঋণগুলো রয়েছে সেই ঋণটি কমাবে এবং সবচেয়ে বেশি লেবার মার্কেট অর্থাৎ যে কর্মক্ষম ব্যক্তি এবং শ্রম বাজার রয়েছে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন আগামী 2 বছরের মধ্যে। এই ছিল মূলত আমার কাছে IMF এর যে আজকে সকাল থেকে ক্রিস্টালিনা জর্জিয়েভা যে ব্রিফ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক পলিসিতে আসলে কি কি ধরনের পরিবর্তন এবং কি কি ধরনের রেজিলিয়েন্সগুলো নেওয়া প্রয়োজন এবং কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কঠোরতা প্রয়োজন তার বিষয়ে সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সেলিয়া সুলতানা। 50 বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও বেড়েছে ধনী গরিবের আয় বৈষম্য। রাজনৈতিক সদিচ্ছা ও দুর্নীতির লাগাম টানতে না পারায় কমানো যাচ্ছে না এই বৈষম্য, এমন বক্তব্য উঠে আসে সিপিডির আলোচনা সভায়। আর এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় মনোযোগ বাড়ানোর পরামর্শও ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা বঙ্গবন্ধু টানেল এসবই 53 বছরের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উদাহরণ। কৃষি, পোশাক কিংবা প্রবাসী আয়ে সমান তালে এগিয়েছে দেশটি। 71 সালের $88 থেকে বর্তমানে মাথাপিছু আয় $2621। তাই সামগ্রিকভাবে বলাই যায় দেশের মানুষের আয়ও বেড়েছে সমান তালে। তবে এ সময় বেড়েছে আয়ের বৈষম্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, গড় আয়ে সমাজের মানুষের বাস্তব আয় ফুটে ওঠে না। এছাড়া শ্রমের উৎপাদনশীলতার সঙ্গে বাড়েনি মানুষের শ্রম আয়। গড় আয় বেড়েছে, গড় ভোগ বেড়েছে, গড় স্বাস্থ্য বেড়েছে, গড় শিক্ষা বেড়েছে, কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি। যেই ফাঁকিটা আপনারা ফেমাস একটা কোটেশন জানেন যে আমার অর্ধেক শরীর ফ্রিজের মধ্যে আছে, অর্ধেক শরীর আভেনে আছে, আমি গড়ে নাতিশীতোষ্ণ আছি। তার হার কমছে, আবার অন্যদিকে বৈষম্যটা বাড়ছে। কাজে এই দুই যে কন্ট্রাস্টিং ট্রেন্ড, এর থেকে আমরা কি কনক্লুড করতে পারি? সে থেকে একটাই কনক্লুশন হয় যে এই যে দরিদ্র সীমা, যেটাকে আকাশ বলেছেন লাইভস্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না। অন্যদিকে দেশের নানা খাতে অগ্রগতি হলেও আমদানি রপ্তানির ফারাক বড়। সামগ্রিকভাবে দেশে রপ্তানি মাত্র 12% হলেও আমদানি 66%। এতে রিজার্ভের অধিকাংশ ব্যয় করতে হয় আমদানিতে। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ ঘটবে। বিশ্ব বাণিজ্যে উঠে যাবে বাংলাদেশের সুযোগ সুবিধা। তাই এতদিন দেশের উন্নয়নের চালিকা শক্তি যা ছিল সেগুলোর পরিবর্তন করতে হবে। এতে প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় মনোযোগী হতে হবে সরকারকে। যে এই যে আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে চলে যাব, তার অর্থটা হলো বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় আমাকে ট্রানজিট করতে হবে, আমাকে সেখানে রূপান্তর করতে হবে। সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগের সম্মিলনে আজকের বাংলাদেশ উল্লেখ করে বক্তারা আরও বলেন, সম্পদ বা সুশাসনের অভাব দেশের উন্নয়নে বাধা হতে পারেনি। At the outset of the liberation of Bangladesh, our expectations were that the economy would face the biggest challenges. ওই যে basket case কাহানি এসব ছিল, that was never a very sensible remark made by Kissinger and his colleagues, but the problems were insurmountable. বাংলাদেশের 50 বছর নিয়ে বইয়ের প্রকাশন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিস্ময়করভাবে বাংলাদেশের উন্নয়ন হয়নি, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ের মধ্য দিয়ে হয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরো একটি বিরতি। একটু পরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরলাম। আবারও স্বাগত সান্ধ্যবাজারে। শহরের আধুনিকায়ন অথবা গ্রামে শিক্ষার হার নিম্নমুখী, কোন কারণটি বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে, তা নিয়ে চলে অনেক সমালোচনা। গবেষণায় দেখা যায় শহরের চেয়ে গ্রামে যেমন বিয়ে বেশি হচ্ছে, তেমনি তালাক কিংবা দাম্পত্য বিচ্ছেদেও এগিয়ে গ্রামীণ এলাকা। মনোবিজ্ঞানীরা বলছেন, গ্রাম কিংবা শহর, বিচ্ছেদ যেখানেই হোক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবারের সন্তানেরা। আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। ফ্যামিলির এগেনস্টে গিয়ে যখন বিয়ে করেছি তো সব কিছু ছেড়ে যেতে হয়েছে।
আমি আমার ধর্ম চেঞ্জ করলাম, ক্যারিয়ার ছেড়ে দিছি। তো যে ফ্যামিলিতে বিয়ে হয়ে গিয়েছিলাম সেটা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি। তো প্রথমে যখন গিয়েছে সব ঠিকঠাক, প্রথম 2-3 মাস এভরিথিং ইজ ওকে। তো 2-3 মাস পরেই ঝামেলা শুরু হয়ে গেছে। তারা আমার ইনলজ হাজব্যান্ড টাকা পয়সার জন্য টর্চার করতেছে নন স্টপ, যেটা বলে মারধর করতো। সম্পর্কের মধুচন্দ্রিমায় অমাবস্যা নেমে আসার লগ্নের কোনো পূর্বাভাস থাকে না। কখনো কখনো সাংসারিক আবহাওয়ার নিম্নচাপ তৈরি হয়, আবার মেঘ কেটে রোদ ওঠে, জোছনায় ভরে আকাশ। কিন্তু কোনো কোনো নিম্নচাপের ঘূর্ণি দুটি মন, দুটি মানুষকে উড়িয়ে নেয় দুই দ্বীপে। ভালোবাসার পূর্ণিমায় অনন্ত অমাবস্যা নেমে আসে। যে মানুষের হাতে হাত রেখে কথা ছিল পাড়ি দেব 7 জন্ম, সেই মানুষের সাথে এক জন্মটাই পুরোপুরি কাটানো হয় না। ফ্যামিলিতে যখন অনেক ঝামেলা শুরু হয়ে গেল তখন এক মুহূর্তের জন্য মনে হলো যে চলে আসি, কিন্তু পরে আবার ভাবলাম যে আমি যদি চলে আসি সমাজ তো আমারকে ভালো চোখে দেখবে না, আমার ফ্যামিলিকে খুব আজে বাজে কথা বলবে যে মেয়ে একদিনও সংসার করতে পারে না, এটা কী ধরনের মেয়ে আপনারা মানুষ করছেন। তো এইসব চিন্তার কারণে আমি কখনো ওই ঘরটা ছেড়ে আসতে চাইনি, এত টর্চার করার পরেও। তো এন্ড অফ দ্য ডে সহ্যেরও একটা সীমা থাকে, তো সেই সীমাটা ক্রস হয়ে গেছে। দুজন রাইট মানুষও কিন্তু একসাথে রং হতে পারে, তো কমপ্লিটলি দুই ডিফারেন্ট ইকুয়েশনের প্যারামিটারে সেইখানে ইকুয়েশন মেলানোর চেষ্টা করছে। সো এটা অনেক ক্ষেত্রে আমি মনে করি এটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আর কি, যে বনিমনা না হওয়াটা, এটা যদি খুব সরলীকরণভাবে বলা হয় তাহলে সেটা আমার ক্ষেত্রে। সম্পর্কে যে ধূলির ঘূর্ণি তৈরি হয় সেই ধূলিতে থাকে অবিশ্বাস, সংশয়, অশ্রদ্ধা এবং তৃতীয় পক্ষের প্ররোচনা। অস্বাস্থ্যকর ধূলিময় বসত তখন আর ভালোবাসার বসতি বা প্রণয় থাকে না। আমাদের তো বিয়ের ব্যাপারটা তো একটা বিশাল শো অফের ব্যাপার হয়ে গেছে। এখন একটা বিয়েতে 7-8টা প্রোগ্রাম, 10টা প্রোগ্রাম, লাইক, লাভ, রিয়াক্ট, এই পুরো জিনিসটা ওই যে আমি যেটা বললাম যে সংকীর্ণতা, এই ভয়েড ফিলিংয়ের ব্যাপারটা চলে আসতেছে। তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে আমার ওটা চাই, আমার হানিমুনটা ওইখানে চাই, আমার কোল্ডপ্লে কনসার্ট চাই, আমার পাতায়াতে গিয়ে হানিমুন করা চাই, আমার কাবিনে তো সবাইকে গিয়ে বলতে হবে যে 50 লাখ টাকা কাবিন হচ্ছে, না হলে আমাকে তো ছিছি করবে, এই ছিছি করবে, আমি এখানে হানিমুন না করলে ছিছি করবে। এই ছিছি করার ভয়েই এই পুরো জিনিসটা একটা প্যাকেজ হয়ে গেছে, যেটা একটা যন্ত্রণার ব্যাপার। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2011 সালে দেশে তালাকের স্থূল হার ছিল প্রতি হাজারে 0.7, যা 2021 সালে বেড়ে হয়েছে প্রতি হাজারে 1.4। এর মধ্যে গ্রামে তালাকের প্রবণতা বেড়েছে বেশি। গ্রামাঞ্চলে প্রতি হাজারে 1.5টি আর শহরে হাজারে 1টি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে গত বছর। এছাড়াও রাজধানীতে প্রতিদিন গড়ে সংসার ভাঙছে 50টিরও অধিক। 2023 সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে 7,306টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 6,399টি বিবাহ বিচ্ছেদ হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় 2020 সালে করোনা মহামারীর পরপরই বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়ে আগের থেকেও বেশি। নারীরা কখনো কখনো সংসারে নিজের মর্যাদা না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অপরদিকে দেনমোহরের লেনদেনে নিপীড়িত হয়েও পুরুষেরা বিবাহ বিচ্ছেদের দিকে ঝুঁকছেন বলে মনে করা হয়। পুরুষ নারী সংখ্যাটা যদি আপনি বিচার করতে যান, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরাই বেশি আসে এবং একটা বিষয় হয় যে নারী মানে ভিক্টিমাইজড, তার পাশে আমরা আছি, সবাই আছি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুরুষের সংখ্যাটাও কিন্তু কম নয়, পুরুষও আসে। নারীরা দেখা যাচ্ছে যৌতুকের কারণে ডিভোর্স নিচ্ছে বা এরকম, পুরুষরাও কিন্তু এর বাইরে নয়। পুরুষদের ক্ষেত্রেও অনেক ডিমান্ড করছে। এমনও ক্লায়েন্ট আমার কাছে আছে যে হচ্ছে তার ওয়াইফ তার কাছে অনেক কিছু ডিমান্ড করছে। তো আমাদের অবশ্য যে আইনটা আছে যৌতুক আইন, সেখানে উভয় ক্ষেত্রেই নারী পুরুষ উভয়কেই দোষী করা যায়, কিন্তু আমরা কয়জন নারীকে দোষী করি? নগর বা গ্রামের যাপন কোথাও আর একলার ঘানি টেনে নেয়ার জীবন নেই। দুয়ে মিলেই সংসারের চাহিদা মেটাতে হয়। কোনো কোনো দম্পতির সংসারের চৌহদ্দিটা বড় হয়, তাদের উপর থাকে অন্যদের নির্ভরতা, যা কখনো কখনো বাড়তি চাপ তৈরি করে স্বামী স্ত্রী উভয়ের উপরেই। সেই চাপ, ব্যক্তিত্বের সাংঘর্ষিক অবস্থান, পছন্দ অপছন্দের তালিকা বড় হতে থাকা এবং কখনো কখনো জৈবিক চাহিদার হিসেব নিকেশও সম্পর্কে বিচ্ছেদের পর্দা নামিয়ে দেয়। তবে টানাপোড়েনের সময়টায় যে মানসিক বিপর্যস্ততার মধ্যে থাকে স্বামী এবং স্ত্রী, সেই সময়ে তাদের মনের যত্ন নেওয়া দরকার। আমাদের চিন্তাটা একদিকে হলো ফোকাসড হয়ে থাকে, আরও যে আসলে আমার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা এই বিষয়টাকে আমি অ্যাজিউম করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমার যে আরও অনেকগুলো পার্সপেক্টিভ আছে,
এগুলো অনেক ক্ষেত্রে এই স্ট্রেসফুল কন্ডিশনে দেখা যায় না। তো যখন হয় আমি বলবো আমাদের সাথে কথা বলার আগেও যদি এমন হয় যে পরিবারে এমন কোনো বিচক্ষণ ব্যক্তি আছে, হ্যাঁ, যার কাছ থেকে সে একটা নিরপেক্ষ এক ধরনের সে মতামত দিতে পারবে, তার কাছেও কিন্তু ভেন্ট আউট করা যায়। ভাঙনের শব্দ শুনলে কিংবা পূর্বাভাসে যথাযথ ভালোবাসার বাঁধ দিয়ে প্রণয় নামের গ্রামটির বিচ্ছেদের প্লাবনে ভেসে যাওয়া আটকে দেওয়া সম্ভব। তানজিলা খান মিম, এখন, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। প্রথম পর্যায়ে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 120টি লোকসভা আসনে ভোট হবে শুক্রবার। এই অবস্থায় সহিংসতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে 3 স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মণিপুর ও ছত্তিশগড়ের ভোট কেন্দ্রগুলোকে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শুক্রবার প্রথম পর্বের ভোট শুরুর আগে বুধবার শেষবারের মতো প্রচারণা চালান ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা, যেখানে আবারও সরকার গঠনের গ্যারান্টি দেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী। তাই ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিপরীতে কংগ্রেস পার্টির নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে 180টির বেশি আসন পাবে না বিজেপি। अगर कांग्रेस को आपने एक भी वोट दिया, कम्युनिस्टों को एक भी वोट दिया, तो केंद्र में सरकार नहीं बना सकता, आपका वोट बेकार जाएगा। और इसलिए आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी है। अगर इस देश में आज के दिन ऐसा चुनाव हो जिसमें कोई गड़बड़ी नहीं हो, जिसमें ईवीएम में कोई गड़बड़ी नहीं है, तो मैं दावे के साथ कह सकती हूँ ये 180 से ज्यादा सीट नहीं ले सकते, उससे भी कम लेंगे। 7 পর্বের লোকসভা নির্বাচনের মধ্যে প্রথম পর্বে ভারতের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসন, যেখানে জয় নিশ্চিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও নরেন্দ্র মোদীর বিজেপি। সব মিলিয়ে এমন উত্তপ্ত ভোট হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে মণিপুর ও ছত্তিশগড়ে ভোটের দিন সহিংসতার আশঙ্কায় সবচেয়ে বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। In a 3 layer of security which is covered by AR, Army and CRPF and State Police, we are manning all the peripheral areas. এ দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হবে তামিলনাড়ুতে, কারণ দক্ষিণ ভারতের এই রাজ্যে 39টি লোকসভা আসনের সবগুলোতেই ভোট হবে শুক্রবার। এরপর ভোটের দ্বিতীয় পর্ব 26 এপ্রিল, তৃতীয় পর্ব 7 মে, চতুর্থ পর্ব 13 মে, পঞ্চম পর্ব 20 মে, ষষ্ঠ পর্ব 25 মে এবং সপ্তম পর্বের ভোট হবে 1 জুন। বিশ্বের সবচেয়ে বড় এই ভোট পর্ব চলবে 47 দিন পর্যন্ত, আর প্রতিটি পর্যায়ে এই ভোট হবে পশ্চিমবঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হবে 4 জুন। 16 জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নিশ্চিত করতে হবে নতুন লোকসভা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে 1947 সালে উপনিবেশিক শাসক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এবারের নির্বাচনে হবে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ভোট। এর আগে 1951 সালের 25 অক্টোবর থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ধরে ভারতে চলেছিল নির্বাচন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এরই মধ্যে দিয়ে শেষ করছি সান্ধ্যবাজার। যাবার আগে জানাতে চাই এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।